হল রাজনীতি বন্ধ ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক। সবার মতামতেই আইনি কাঠামো, রাজনৈতিক অধিকার হরণের শামিল বলছে ছাত্রদল ছাত্র ইউনিয়ন। সন্ত্রাসী চক্রের হানি ট্র্যাপের ভিডিও করাতেই সাংবাদিক তুহিনের উপর হামলা, ব্রিফিংয়ে র্যাব ও জিএমপি। গ্রেপ্তারকৃত 7 জনের রাজনৈতিক পরিচয় মেলেনি। বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা জনগণের, পুরো দেশ পরিবর্তনের অপেক্ষায় বললেন তারেক রহমান। 6 বছর পর র্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। কেন্দ্রে বিশৃঙ্খলা হলে একাধিক বা পুরো আসনে ভোট স্থগিত, রংপুরে সিইসি। বয়সভিত্তিক ও অসুস্থ ভোটারদের জন্য হতে পারে আলাদা লাইন। এবং 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক। দোনাবাস ও ক্রিমিয়া রাশিয়ার দখলে রেখে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিত। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি এবং আমি তন্ময় কুমার রায়। হল কমিটি ঘোষণা এবং রাত্রি হলে রাজনীতি বন্ধের দাবিতে রাতভর বিক্ষোভের পর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং এই যে আজকের বৈঠক এবং এই বৈঠকের পরে ধাপে ধাপে শিক্ষক, শিক্ষার্থী এবং আইন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনার পর ছাত্র রাজনীতির যে কাঠামোগত সিদ্ধান্ত সেটি আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এদিকে হল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাবকে রাজনৈতিক অধিকার হরণের শামিল বলে মন্তব্য করেছে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। এটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আতিক মেজবা লগ্নের, চলুন দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি ঘোষণা সহ হলে রাজনীতি বন্ধের দাবিতে গেল রাতভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, হলে কোনো ছাত্র রাজনীতি নয়, প্রতিনিধি আসুক কেবল ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। গেল বছরের 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের আশ্বাস পেয়ে হলে ফিরে যান তারা। শনিবার সকাল থেকেই থমথমে বিশ্ববিদ্যালয় এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমাগম। দৃষ্টি থাকে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের দিকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, 17 জুলাইয়ের ফ্রেমওয়ার্ক পূর্ণ বাস্তবায়নে দুপুর 12টায় হল প্রভোস্টদের সঙ্গে বৈঠকে বসেন তারা। ছাত্র রাজনীতি বন্ধের আইনগত দিক বিবেচনায় ধাপে ধাপে শিক্ষক, শিক্ষার্থী ও আইন কর্মকর্তার সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। বলেন, সর্বজনের মতামত নিয়েই নির্ধারিত হবে কাঠামো। আমাদের 17 জুলাইয়ের এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা ঘোষণা দিয়েছি। কাজেই এটা এই ফ্রেমওয়ার্কটা একটা আইন ইতিমধ্যে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা হলো এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। তো এইটাকে আইনি কাঠামো কিভাবে দেয়া যায় সেই ব্যাপারে আরো আলাপ আলোচনার দরকার আছে। এখন আমরা আইনজীবীদের মতামত নিয়ে একটা আইন জারি করে দিলেই হবে না, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতে হবে। সেই জন্য এই আলাপ আলোচনাটা চলবে। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাবকে রাজনৈতিক অধিকার হরণের শামিল বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমুল্লার বসু। এর মধ্যে দিয়ে তো আসলে কোনো স্থায়ী সমাধান হলো না, বরং এমন একটা সমাধানের চেষ্টা হলো যার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা ক্ল্যাশের পথ খোলা হয়ে গেল এবং যার মধ্যে দিয়ে সহাবস্থানের যে রাজনীতি সেটাও নষ্ট করা হলো। সবাইকে এক জায়গায় নিয়ে বসে আপনার এক ধরনের একটা ঐকমত্যে আসতে হবে। তারপর যদি কোনো ছাত্র সংগঠন সেই ঐকমত্য ভায়োলেট করে, তখন বাকি সব স্টেক হোল্ডার মিলে তার বিরুদ্ধে যে অবস্থান নেবার সে অবস্থান নিবে। দুপুরে গণমাধ্যমের সামনে আসেন শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক। ছাত্র রাজনীতিকে সাংবিধানিক অধিকার বলে দাবি করেন তিনি। বলেন, সহনশীল উদারনৈতিক রাজনৈতিক মাধ্যমে ছাত্রদল সকল অপচেষ্টাকে রুখে দিবে। তাহলে হলের এই রাজনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে আলাপ আলোচনা, সকল শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু এই যে বিরাজনীতিকরণের যে চেষ্টা, এই বিরাজনীতিকরণের চেষ্টা আমরা মনে করি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। গত রাতে উমামা ফাতেমার বাম ছাত্র সংগঠন বাদে অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবির সঙ্গে বাম সংগঠনগুলোর সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনও দেখছিলাম হল কমিটি ঘোষণা এবং হল রাজনীতি বন্ধের প্রতিবাদে রাতভর বিক্ষোভের পর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। লগ্ন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক শেষ হয়েছে কিনা এবং কি কি সিদ্ধান্ত আসতে পারে সেরকম কোনো আভাস পেয়েছেন কিনা বা সুনির্দিষ্টভাবে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। 12টায় যে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, 12টায় শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। গেল সংবাদে আমরা জানিয়েছি যে এই বৈঠক আসলে কয়েক ধাপে হবে। প্রথমে হলে যারা প্রভোস্ট রয়েছেন তাদের সাথে বৈঠক হবে, এর পরবর্তী সময় শিক্ষকদের সাথে হবে, শিক্ষার্থীদের সাথে হবে এবং আইন কর্মকর্তাদের সাথে হবে। সেটি হচ্ছে আমাদের সর্বশেষ হালনাগাদ। এবং যে তথ্যটি এখন দিতে চাই, কিছুক্ষণ আগে শাখা ছাত্র দলের যে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তিনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন। তিনি আসলে বেশ কিছু বিষয়ে অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন যে আসলে হল কমিটি না দেয়া বা হলে সক্রিয়ভাবে কাজ করতে না দেয়া সেই বিষয়টি আসলে রাজনৈতিক অধিকার হরণের শামিল বলে তিনি মন্তব্য করেছেন। বাম নেতারাও একইভাবে আমাদেরকে জানিয়েছেন। তবে নাহিদুজ্জামান শিপনের আরেকটি মন্তব্য তিনি করেছেন যে ছাত্র দলের যে জুলাই পরবর্তী সময় বা আগস্ট পরবর্তী সময় ছাত্র দলের যে জনপ্রিয়তা বা তাদের যে সুনাম রয়েছে সেখানে আসলে অনেকে ঈর্ষান্বিত হয়ে এ ধরনের কর্মকাণ্ড করছেন বলে তিনি আসলে নিজে দাবি করছেন। এই বিষয়টি আমরা জানি। আমরা তাকে প্রশ্ন করেছিলাম, যেহেতু প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটা বৈঠক চলছে, তাদের পক্ষ থেকে আসলে ছাত্র দলের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা বা তাদের কমিটির বিষয়ে কোনো আলাপ আলোচনা বা সলা পরামর্শ হয়েছে কিনা, সেই প্রশ্নগুলো আমরা কিন্তু একদম শুরু থেকেই করেছিলাম। তারা বলেছেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যারা বিষয়টি ভালো করছেন তাদের সাথে কোনো রকমের যোগাযোগ হয়নি, কোনো রকমের তৎপরতা হয়নি। তবে তারা বলছেন তাদের যে রাজনৈতিক অধিকার সে বিষয়ে তারা আসলে সোচ্চার থাকবেন। এবং হল পর্যায়ের কথা যদি আমি বলতে চাই, হল পর্যায়ে গেল সময়ে অর্থাৎ গেল সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বা হল রুমের যে সংস্কৃতি রয়েছে অপসংস্কৃতির নির্যাতনের শিকার হয়েছেন ছাত্রদল, এমন একটা দাবি তিনি কিছুক্ষণ আগেই করেছিলেন এবং বলেছেন যে সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটি উদারনৈতিক রাজনৈতিক চর্চা করতে চায় ছাত্রদল। এই জন্যই আসলে কমিটি ঘোষণা করা হয়েছিল, সেই দাবিটি তিনি করেছেন। আর বৈঠকের যে প্রশ্নটি আপনি আমাকে করেছিলেন, সেই বৈঠকের ব্যাপারে আমরা এখনো খোঁজ খবর নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে যেমনটাই জানিয়েছিলেন যে কয়েক ধাপে পরামর্শ চলবে। যেহেতু আইনটাকে সার্বজনীনভাবে প্রকাশ করার একটি বিষয় রয়েছে, আইনটাকে সার্বজনীনভাবে প্রকাশ করার জন্য সবার মাঝে প্রচার এবং প্রসারের জন্য যে ধরনের তৎপরতা লাগে, সব ধরনের তৎপরতার পরে আসলে তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন, গণমাধ্যমে কথা বলবেন, তখন হয়তো বা আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে আরও জানাতে পারবো। তন্ময়, এই ছিল সর্বশেষ। হল রাজনীতি বন্ধ ইস্যুতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। এদিকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন উপলক্ষে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে দায়িত্বশীল আচরণ এবং নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঐক্য বিনষ্ট হলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে বলেও মন্তব্য করেন তিনি। এখন টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, সাম্প্রতিক ঘটে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান বিষয় দেখুন ওমর ফারুকের প্রতিবেদনে। দীর্ঘ ৬ বছর পর আবারও ভোটের দামামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ৯ সেপ্টেম্বর নির্বাচিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃত্ব। ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে তৎপরতা বাড়িয়েছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। চলছে প্যানেল তৈরির কাজ। তবে এই ভোট ঘিরে আছে ক্যাম্পাসের নিরাপত্তার ইস্যুটিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, ইতিমধ্যে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ১৮৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রক্টোরিয়াল টিমকে সহযোগিতা করতে নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ৬টি স্থানে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, কেউ বাধা দিতে চাইলে সেটিও সবার সামনে তুলে ধরা হবে। লাইটিংয়ের কাজ যতদূর সম্ভব বাড়ানো হয়েছে। সীমিত সামর্থ্যে আমরা ব্যাপকভাবে মানুষের জনসচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন পরিসরে আলাপ করেছি। এখন ডাকসুকে কেন্দ্র করে কোনো মহল যদি বাধা দেওয়ার চেষ্টা করে, ডাকসুকে কেন্দ্র করে যদি কোনো জায়গায় আমরা সহযোগিতার কমতি হয়, সেটি যেরকম পরিষ্কারভাবে সবাই দেখবে, ঠিক একইভাবে ডাকসুকে কেন্দ্র করে যারা সহযোগিতা করছেন তাদের প্রতিও সাধুবাদ। ভোটের এই আয়োজনের মাঝেই গত কয়েকদিন আগে টিএসসিতে ছবি প্রদর্শন নিয়ে বিরোধে জড়ায় ছাত্র সংগঠনগুলো। এ বিষয়ে উপাচার্য বলেন, বিষয়টি জানা মাত্রই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে ছাত্র সংগঠনগুলোকে নিজেদের স্বার্থে ঐক্য বজায় রাখার আহ্বান তার।
এই ঘটনা জানার ৪৫ মিনিটের মধ্যে প্রক্টোরাল টিম এখানে গিয়েছে এবং আমরা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলির সাথে মিলে ছবিগুলো সরিয়ে নিয়েছি। সংগঠনগুলো তাদের নিজের স্বার্থেই এখন অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল থাকা প্রয়োজন, যাতে পরমতের প্রতি আমরা সহিষ্ণু থাকি এবং আমরা একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। এই সময় যেন আমাদের ফাটলের কারণে তৃতীয় পক্ষ সুযোগ দিতে না পারে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষকের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়। এতে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। তবে উপাচার্যের দাবি লিখিত অভিযোগের ভিত্তিতে এবং ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের অনুযায়ী তাকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাকে চাকরিচ্যুত বা তার বেতন কর্তন এমন কিছুই করেনি প্রশাসন। ব্যাপক আলোচনা হয়েছে, সেই আলোচনার ভিত্তিতে লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেওয়া হয়েছে, তথ্যানুসন্ধান কমিটি, এবং তাকে একাডেমিক কাজ থেকে বিরত রাখা হয়েছে। তিনি যদি নির্দোষ প্রমাণিত হন তিনি ফেরত আসবেন। তাকে সাসপেন্ডও করা হয়নি, বেতনও বন্ধ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ও তোফাজ্জল হত্যার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এমন দাবি করে উপাচার্য বলেন, যে কোনো সহিংস ও বিশৃঙ্খলা ঘটনা রোধে তৎপর তারা। ওমর ফারুক, এখন, ঢাকা। সন্ত্রাসী চক্রের হানি ট্র্যাপের ভিডিও করাতেই সাংবাদিক তুহিনের উপর হামলা হয়েছে। তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। এখন পর্যন্ত গ্রেপ্তার 7 জনের হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। সকালে আলাদা আলাদা ব্রিফিংয়ে জিএমপি ও র্যাব এসব কথা জানায়। এদিকে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ। গাজীপুর থেকে আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। এক ব্যক্তি ডাচ বাংলা ব্যাংক থেকে 25,000 টাকা তোলেন। এ সময় গোলাপী নামের এক নারী তাকে হানি ট্র্যাপে ফেলে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে আগে থেকেই গোলাপীর সঙ্গে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা বাদশা নামের ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে, যা সাংবাদিক তুহিন ভিডিও করেন। দৃশ্যটি দেখে ফেলেন অপরাধীরা। তারা ভিডিওটি ডিলিট করার জন্য চাপ দিলে এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। শুক্রবার রাত ও শনিবার ভোরের দিকে হত্যাকাণ্ডে জড়িত 7 জনকে গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করাই কাল হয়েছিল সাংবাদিক তুহিনের ভাগ্যে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তুহিন হত্যাকাণ্ডে জড়িত সরাসরি 7 জনকে গ্রেপ্তারের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান। তার কোনো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে, এটি জানা গিয়েছে। আর সত্যতা যেহেতু একেবারেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, তাদের হাতে চাপাতি দেখা যাচ্ছে এবং চাপাতি উদ্ধার করে হয়েছে, তারা যদি নাও স্বীকার করে তাদের এভিডেন্সই তাদেরকে সত্যতা প্রমাণ করে দেয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে কেটু মিজানের নামে 15টি ও অপর আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে আসামিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। যে আসামিগুলো ধরেছি, আমরা শনাক্ত করেছি, সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারবো। একই ঘটনায় আলাদা সংবাদ সম্মেলন করে র্যাব 1। গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার জানান, তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর। এখন গাজীপুর। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। সাংবাদিকতার জন্য নির্ভয় পরিবেশ নিশ্চিতেরও দাবি জানান অংশগ্রহণকারীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত।
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। সারা দেশেই চলছে বিক্ষোভ, মানববন্ধন। সকালে চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে অংশ নেয় জেলার টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাংবাদিক সমিতির সদস্যরা। এ সময় সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক সমাজ। সকালে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। ফরিদপুরেও মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও মামলা দেয়া হয়, যাতে লাগাম টানা জরুরি হয়ে পড়েছে। শনিবার বেলা 11:15টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা বিগত সময়ের সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নিপীড়নের চিত্র তুলে ধরেন। আমি স্বাধীনভাবে সাংবাদিকতা করব, আমি নিশ্চিন্তে ঘুমাবো, নিশ্চিন্তে আমি আমার কাজটা করব, বিনিময়ে রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে। কিন্তু আমার সেই নিরাপত্তা কোথায়? আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ করেই আসলে এই সন্ত্রাসীদের দমন পীড়ন না করে কেমন জানি নিশ্চুপ হয়ে গেছে। আমাদের সাংবাদিকদের তাহলে নিরাপত্তা কোথায়? কুষ্টিয়ায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির পাশাপাশি সরকারকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আগামীতে সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিতের দাবিও জানানো হয়। নোয়াখালীতে বেলা 11:30টার দিকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। তুহিন হত্যাকাণ্ডের ঘটনাটি দেশের সাংবাদিক সহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ বলে উল্লেখ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। খুব দ্রুত, বিচারের নামে দীর্ঘসূত্রিতা নয়, খুব দ্রুত যাতে তার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এটাই কামনা করছি। আমরা এরকম একটা পরিস্থিতি এই দেশে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই ধরনের একটা পরিস্থিতি আমরা আশা করি না। আমরা চাই যে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে সকলে তার সংবাদ প্রকাশ করবে। প্রত্যয় দাস, এখন। কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি শেখ ফরিদকে গ্রেপ্তার করেছে র্যাব। গেল রাতে র্যাব 11 ও র্যাব 3 যৌথ অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার রেলগেট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। সকালে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, দীর্ঘ 80 বছর ধরে চলে আসা পারিবারিক বিরোধ ও 25 জুলাই গরুর ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এর জেরে গেল 3 আগস্ট ইউপি সদস্য আলাউদ্দিনকে তুলে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। পরে হাত ও পা বাঁধা অবস্থায় আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করে নিহতের পরিবার। ভিকটিমকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। উক্ত ঘটনায় 5 তারিখে একটি মামলা রুজু করে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনাস্থলে উপস্থিতির কথা স্বীকার করেছে। দেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা সীমাবদ্ধতা থাকলেও বিএনপি দলের ভেতর গণতন্ত্র চর্চা করে যাচ্ছে বলেও জানান তিনি। আর শুধু নিজ দেশে গণতন্ত্র বা ভোটের অধিকারী নয়, আগামী দিনের বাংলাদেশ স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 বছর পর অনুষ্ঠিত ড্যাবের কাউন্সিলে এ কথা বলেন তারা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই নতুন বাংলাদেশ বিনির্মাণে জনমনে বিপুল আকাঙ্ক্ষা তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের 365 দিনের পরিবর্তনের হিসাব করছেন রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ। এমন অবস্থায় নতুন করে আবারও পরিবর্তনের কথা শোনা গেল 6 বছর পর অনুষ্ঠিত হওয়া ড্যাবের কাউন্সিলে। সংগঠনের নেতা নির্বাচনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব ড্যাবের কাউন্সিলে সংগঠনের নেতা নির্বাচনে সারা দেশ থেকে কাউন্সিলররা ভোট দিতে জড়ো হয় এই স্কুল প্রাঙ্গণে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকারই নয়, স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে আহত সকলকে চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসার অনুরোধ জানান তিনি। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের
স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে। এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া দেশের মানুষের। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষ এই মুহূর্তে পরিবর্তন চাচ্ছে। বিএনপির কাছেই ভালো পরিবর্তনের প্রত্যাশা করে জনগণ। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চায় সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, যারা বলে বিএনপির দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না, তারা পুরোপুরি সঠিক নয়। এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয়, যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। ক্ষমতায় এলে বিএনপি জবাবদিহিতামূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তৈরি করবে বলেও প্রত্যয় জানান তারেক রহমান। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা না গেলে নির্বাচনের দায়িত্ব থেকে ডক্টর ইউনূসের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে এফডিসিতে ছায়া সংসদ বিতর্কে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে। কমিশন যখন বলেন যে সবাই যদি ফাউল খেলার নিয়ত নিয়ে নামে, তাহলে আমরা তো খেলা চালাতে পারবো না। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশের যে কোনো নির্বাচন বাতিলের ক্ষমতা, সরকারি দল হোক, বিরোধী দল হোক, পাওয়ারফুল দল হোক, আপনি যদি লাল কার্ড দেখানোর ক্ষমতা না রাখেন, তাহলে আপনি নির্বাচন পরিচালনা করার যোগ্য লোক না। এই জায়গাটায় লেভেল প্লেইং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন, কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ার। কোনো ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশের একাধিক কিংবা পুরো আসনের ভোট স্থগিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। এ সময় নির্বাচনী আইনে সংশোধন কিংবা বিভিন্ন অংশ তুলে ধরে সিইসি বলেছেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রতি আগ্রহী করতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেবেন তারা। ভোটে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে দলগুলো নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। কেউ ভোট বর্জন করলেই তাকে দেশদ্রোহী বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সুষ্ঠু ভোট বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেছেন, আগামী সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনা সংশোধন হলে বয়সভিত্তিক নারী কিংবা অসুস্থদের জন্য আলাদা ভোটের লাইন ব্যবস্থা করা হবে। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দেখি। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দিব, যে তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেব। সেই আইনও করতেছি এখন আমরা। এই যে বললাম উদ্যোগ যে নিব, যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব। ঢাকা আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা শেষে বর্ণাঢ্য র্যালি চলছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন রকিবুল রাহাত। রাহাত, র্যালি কোথায় গিয়ে শেষ হবে, কেমন ছিল সাংস্কৃতিক আয়োজন, সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? রাত্রি ইতিমধ্যে কিন্তু এই আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে যে র্যালি, সেই র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে আবার শহীদ মিনারে এসেছে এবং তারা কিন্তু এই র্যালিতে স্লোগানে জানান দিচ্ছে আজকে যে আন্তর্জাতিক আদিবাসী দিবস, সেই আদিবাসী দিবস উপলক্ষে তাদের যে 7 দফা তারা দাবি করেছে, সেই 7 দফার দাবিও কিন্তু আমরা শুনছি স্লোগানে উচ্চারিত হচ্ছে। সেই 7 দফা দাবির মধ্যে অন্যতম 2-1টি দাবির কথা যদি আমি বলি, এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে আদিবাসীদের যে সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারটি রয়েছে, সেই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি তারা আবারও করেছেন এবং একই সঙ্গে 1997 সালে পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি হয়েছিল, সেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক চুক্তির যথাযথ এবং
পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য কিন্তু তারা একটি রোড ম্যাপ দিয়েছে এবং তারা বলছেন যে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা সেই রোড ম্যাপ বাস্তবায়ন দেখতে চান এবং একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবসের যে উদযাপন রয়েছে সেই আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করার একটি তাগিদও কিন্তু তারা এখান থেকে দিয়েছেন এবং এখানে যে প্রাথমিকভাবে যে আলোচনা সভাটি হয়েছে সেই আলোচনা সভায় আমরা দেখছিলাম যে আদিবাসী নেতা যারা রয়েছেন সেই আদিবাসী নেতা তারা উপস্থিত হয়েছিলেন। শুধুমাত্র তারাই নয়, একই সঙ্গে মানবাধিকার কর্মী যারা রয়েছেন সেই মানবাধিকার কর্মীরাও এখানে উপস্থিত হয়েছিলেন। তারা সবাই কিন্তু বলছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের উপরে যে নিপীড়ন হচ্ছে বা নানান সময় গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিবাসীদের নির্যাতনের যে বিষয়গুলো উঠে আসে সেই বিষয়গুলোর সুরাহা কিন্তু তারা চাচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছেন যারা আদিবাসী নেতা যারা রয়েছেন তারা বলছেন যে তারা ভবিষ্যৎ বাংলাদেশ যেন সুন্দর হয়, সেটি যেন আদিবাসীদের জন্য অর্থাৎ পাহাড় সমতল বাঙালি সব জাতিগোষ্ঠী মিলে যেন একটি শান্তির বাংলাদেশ হয় তেমন প্রত্যাশার কথাও কিন্তু এখানে তারা জানিয়েছেন। এবং তারপরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি যে আদিবাসীদের যে নৃত্য অর্থাৎ বিভিন্ন জনগোষ্ঠীর যে নৃত্য রয়েছে সেই আদিবাসী বিভিন্ন জনগোষ্ঠীর নৃত্য কিন্তু তারা তুলে ধরেছে এবং একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশের যে সৌহার্দ্য রয়েছে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির চর্চা যদি করা যায় তাহলে কিন্তু যেমন বাংলাদেশ চেয়েছে গণ-অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতা বা বাংলাদেশের মানুষ, সেই বাংলাদেশ গড়তে হলে আদিবাসী সহ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের সবাইকে সমান অধিকার দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এমন প্রত্যাশার কথাই বলছেন এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ রাত্রি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্ত করতেই আন্তর্জাতিক ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে। এর থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নিয়ে কথা বলেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে সেই জন্য সবাইকে যারা সচেতন মহল তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে, সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি এবং বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি। আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি এবং আমরা সিটিজেন হিসেবে সবাইকে আমরা পরিচয় দেই এবং পরিচয় যেন আমরা নিতে পারি এবং এটাকে যেন ধারণ করি। দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর ও সংস্কারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ তুলে নিয়েছে ছাত্র জনতা। এ নিয়ে আরও জানাতে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন ফেরদাউস সোহাগ। অবরোধ তুলে নেওয়া হয়েছে কিনা আর যান চলাচল কতটা স্বাভাবিক হলো, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানতে চাই আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 3.5 ঘন্টা পর এইমাত্রই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে তারা যে দাবিগুলো জানিয়েছিল এখন পর্যন্ত সেগুলো পূরণ করা হয়নি। তবে একটি আশার খবর হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পক্ষ থেকে একজন পরিচালক তিনি কিন্তু এই মাত্রই নথুল্লাবাদ বাস টার্মিনালে এসেছেন এবং তিনি যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং কথার ভিত্তিতে কিন্তু তারা অবরোধটি প্রত্যাহার করেছে। তবে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ভিন্ন কথা আমাদেরকে বলেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে আন্দোলনের জন্য যে কারণে আন্দোলন করছেন স্বাস্থ্য উপদেষ্টাকে ঘটনাস্থলে আসতে হবে, তাদেরকে দেখতে হবে তাদের এই আন্দোলন কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক। তারপরে যদি উনি বলেন দাবি মেনে নেন তাহলেই তারা আন্দোলন পরে প্রত্যাহার করবেন। কিছুক্ষণ আগে এখানকার যারা আন্দোলনরত রয়েছেন তাদের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব মহিউদ্দিন রনি, তার সঙ্গে কেবলই আমি কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে আসলে জিজ্ঞেস করেছিলাম যে কী কারণে অবরোধ প্রত্যাহার করা হলো, তিনি আমাদেরকে যে তথ্যটি দিলেন যে এখন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এমন কোনো খবর তাদের জানা নেই।
তবে প্রত্যাহার করা হয়েছে একটি কারণ হচ্ছে আগামীকালকে আবার তারা অবরোধ করবেন এবং সেটি আরও জোরালো হবে। এই জন্য অর্গানাইজ করার জন্য তিনি এখান থেকে সরে গিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন। বিষয়টি ওরকম না, আপাতত অবরোধটি সরানো হয়েছে এ কথাটি তিনি আমাদেরকে বলেছেন এবং আগামীকালকে থেকে অবরোধ করবেন এমনটি আমাদেরকে তিনি বলে গেছেন। টেলিভিশনের ক্যামেরায় যারা ছিলেন তাদেরকে এই কথাটি বলে গেছেন। তবে আসার ব্যাপার হলো যে সরকারের পক্ষ থেকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে একজন পরিচালক এখানে উপপরিচালক এখানে আসেন এবং তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে তিনি আসার পূর্বেই আসলে সবার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তিনি এসেছেন এবং তার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সরকারের তরফ থেকে এখানে কোনো সমস্যা যেন না হয় এবং সরকারের পক্ষ থেকেই তিনি এসেছেন এবং তার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে একটাই, সেটি হচ্ছে এখানে যাতে অবরোধ প্রত্যাহার করা হয় এবং আলোচনার টেবিলে বসার জন্যই তার হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ এটি একটি ভালো দিক, আলোচনার টেবিলে বসা এবং সমস্যার সমাধান করা। এখানে আমরা দেখছি যে 3.5 ঘন্টা যে অবরোধ ছিল তাতে কিন্তু যানজট তৈরি হয়েছে এবং অল্প অল্প করে সেটি সরানো হচ্ছে। এতটুকুই ছিল বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে এই যে 3.5 ঘন্টা ধরে অবরোধ চলছিল, রাস্তা বন্ধ করা হয়েছিল, তার সবশেষ খবর। এবারে আন্তর্জাতিক। ইউক্রেনে যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতোমধ্যে দ্বিতীয় দফা সাক্ষাতের জন্য ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার উপর চাপ প্রয়োগের বিকল্প নেই। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ইতালি কিংবা সংযুক্ত আরব আমিরাত নয়, ট্রাম্প ও পুতিনের মধ্যকার বৈঠক হচ্ছে আলাস্কায়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্যটিতে দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ হবে আগামী 15 আগস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। আজারবাইজান ও আর্মেনিয়ার সরকার প্রধানের সঙ্গে বৈঠকের সময় নিজেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে দেওয়ার কৃতিত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান এখন দ্বন্দ্ব নিষ্পত্তির সময়। পাশাপাশি ইঙ্গিত দেন যুদ্ধবিরতির জন্য শান্তি চুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে। It's very complicated, but we're going to get some back. We're going to get some switched. There'll be some swapping of territories to the betterment of both. But we'll be talking about that either later or tomorrow or whatever. সিবিএস নিউজের প্রতিবেদন বলছে, দোনাবাস ও ক্রিমিয়া অঞ্চলের দখল রাখতে চায় রাশিয়া। বিপরীতে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল ফেরত পাবে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর এমনটাই প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য বৈঠকের ঘোষণার মাধ্যমে কৌশলগত জয় পাচ্ছেন ভ্লাদিমির পুতিন। I think that the most likely winner, but it's going to be a small win rather than a big win. The most likely winner is Putin. I think it's likely he will succeed in his efforts to buy some time. ক্রেমলিনের এক মুখপাত্র বিবিসিকে জানান, ভৌগোলিক নৈকট্যের কারণে আলাস্কাকে সাক্ষাতের স্থান ঠিক করার বিষয়টি যথোপযুক্ত। ইতোমধ্যে দ্বিতীয় দফা সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়ায়। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিকল্প নেই। Та загрози тоді вдасться досягти саме сталого миру. Вже багато підтримки. Це підтримка в нових умовах, коли озвучений дедлайн для Росії для припинення вогню. ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে শুক্রবারই চীন ও ভারত সহ 5 দেশের সরকার প্রধানের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট। যুদ্ধের অগ্রগতি নিয়ে অবহিত করায় পুতিনকে ধন্যবাদ জানান মোদি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করায় আনন্দিত বলে মন্তব্য করেছেন শি জিনপিং। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ড পরিচালকদের উপস্থিতিতে বিকেল 3টায় শুরু হবে সভা। তবে দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি যুক্ত হবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। চলে যাচ্ছি সাহাবের কাছে। সাহাব, বোর্ড পরিচালক যারা রয়েছেন তারা সবাই এই সভাস্থলে এসে যুক্ত হয়েছেন কিনা, যেহেতু আর কিছুক্ষণ পরেই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে, এবং একই সঙ্গে জানাবেন যে বৈঠকের আলোচ্য বিষয় কি কি হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা?
বৈঠকের আলোচ্য বিষয় আজকের যে বিসিবির সাধারণ সভা রয়েছে সেখানে 14 থেকে 15টি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তার মধ্যে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে যাব। তবে যেমনটা বলছিলেন যে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু দেশের বাইরে রয়েছেন, যার কারণে তিনি ভার্চুয়ালি এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন এবং একই সাথে অন্যান্য পরিচালক যারা রয়েছেন দেশে যারা অবস্থান করছেন তারা সবাই এই মিটিংয়ে থাকবেন এমনটাই শোনা যাচ্ছে। দুপুর 3টায় মিটিংটা শুরু হওয়ার কথা রয়েছে এবং মিটিংয়ের যে আলোচ্য বিষয়গুলো 14 থেকে 15টি আলোচ্য বিষয়, এর মধ্যে গ্রাউন্ডস কমিটি নিয়ে আলোচনা হবে, বিপিএল ইস্যুস রয়েছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলোতে একটু আলোকপাত করতে চাই সেখানে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে বিসিবির সিএফও অর্থাৎ ফিনান্সিয়াল অফিসার পদে নিয়োগের বিষয়টা আজকে চূড়ান্ত হতে পারে এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এবং এই বিষয়টি বা এই পদটি দীর্ঘদিন ধরে আসলে শূন্য পদ ছিল, যেখানে সিএফও এখন পর্যন্ত মানে দীর্ঘদিন ধরে নিয়োগ দেওয়া হয়নি, সেই জায়গায় একজন সিএফও নিয়োগ দেওয়া হতে পারে। বিজ্ঞাপনও দিয়েছিল বিসিবি এবং সেখান থেকে শতাধিক আবেদনপত্র কিন্তু জমা পড়েছিল এবং সেই জায়গা থেকে একজনকে বেছে নেওয়া হবে এই সিএফও অর্থাৎ বিসিবির ফিনান্সিয়াল অফিসার পদটির জন্য। এবং এছাড়াও বাংলাদেশের কিউরেটর হিসেবে এর আগে ছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং, তিনি আবারও বিসিবিতে আসতে পারেন টার্ফ উইংয়ের প্রধান হিসেবে, সেটা নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে এবং আরও একটা বিষয় সাইমন টফেলকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল কিছুদিন ধরেই। আম্পায়ার বিভাগের পরামর্শক হিসেবে তিনি এইখানে কাজ করতে চান এরকম একটা বিষয়। তো সেই বিষয়গুলো আসলে প্রক্রিয়া প্রসিডিওরের মধ্যে রয়েছে এবং সেটা যদি বিসিবির সাথে তাদের মানে কমিউনিকেশন ঠিকঠাক থাকে তাহলে হয়তো তিনি জয়েন করবেন। এছাড়াও বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্টের যে প্রতিষ্ঠান যারা আবেদনপত্র জমা দিয়েছিল, তাদের প্রস্তাবনা জমা দিয়েছিল, সেখান থেকে একজনকে বাছাই করা হতে পারে। এছাড়াও অন্যান্য যেই এই সময় রানিং কমিটি রয়েছে বিসিবির, সেই সব কমিটির অতীত কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনাও এই মিটিংয়েই নির্ধারণ করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিসিবির বোর্ড কমিটির সভার বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। দর্শক, এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।